সালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করে জানাবে। সবাই ইন টাইমে ক্লাসে চলে এসেছো, অনেকেই চলে এসেছো। কে কোথা থেকে ক্লাস করছো, কোন স্কুল থেকে ক্লাস করছো তোমরা কমেন্টসে জানাবে। এবং আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দুপুরে, তোমরা কারা কারা সেই ভিডিওটা দেখেছো শিখবো জিতবো গ্রুপে, এবং তোমাদের যে পেইড গ্রুপটা আছে দুই জায়গাতে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি আজকের ক্লাস অ্যানাউন্সমেন্ট নিয়ে, যে আজকে টেন্স নিয়ে ক্লাস হবে। তো সবাই রেডি তো? টেন্সে কার কি অবস্থা একটু কমেন্টস করে জানাও। টেন্সে ৫ এর মধ্যে তুমি নিজেকে কত দিবা? কমেন্টস করে জানাও। দেখি তোমাদের কার কি অবস্থা। টেন্স আচ্ছা ১০ এর মধ্যে বলি। টেন্সে আউট অফ 10 তুমি নিজেকে কত দিবা? টেন্সে দেখি কে নিজেকে কত দেয়। অনেকে ১০ দিছে, একজন আবার ২ দিছে, একজন ৫ দিছে। ৬, ২, ৮, ৫ অনেক রকম নাম্বার আমরা দেখছি। অনেকে ১০ এ ১০ দিছে। তো আজকে আমরা তাদের কাছ থেকে প্র্যাকটিস যখন করব তাদের কাছ থেকে আনসার নিব। তাদের নামগুলো আমি একটু পড়ে রাখছি। ওকে, অনেকেই চলে আসছো। আসলে ক্লাস 10 এ উঠে আমার কাছে মনে হয় টেন্স পারাটাই উচিত, না পারাটাই আসলে অনুচিত। বাট তারপরে যেটা হয় যে টেন্স বেসিক আমরা পারি, কিন্তু একটু কঠিন টেন্স আসলে তখন আমাদের একটু ঝামেলা হয়ে যায়। বিশেষ করে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস চিনতে আমাদের একটু অসুবিধা হয়। তো আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যাতে তুমি সহজেই ২-১ টা ওয়ার্ড দেখেই বুঝতে পারো যে এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। তো আসলে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা তোমাদেরকে দেখব। এবং টেন্স মনে রাখবা, ইংরেজি গ্রামারের বেসিক ভালো পারতে, তুমি কোনো কিছু লিখতে পারতে হলে তোমাকে টেন্স অবশ্যই অনেক ভালো পারতে হবে। শুধুমাত্র টেন্স দেখে চিনলে হবে না, টেন্স লিখতে পারতে হবে। এই যে অনেকে নিজে থেকে ১০ এ ১০ দিলা, তোমরা কি টেন্স লিখে ৫ টা যদি আমি তোমাকে শব্দ লিখতে দিই, সেখানে তুমি টেন্স মেইনটেইন করে লিখতে পারবা, এই কনফিডেন্স আছে কিনা? অনেকেই কিন্তু পারবে না। আমি এটা জানি। ট্রান্সলেশন যদি করতে দিই ইংরেজি থেকে বাংলা, তখন টেন্স তোমরা গুবলেট করে ফেলবা। নিবিড় একই কমেন্ট বারবার লিখতেছে। আমি ৪র্থ শ্রেণী থেকে টেন্স পারি। নিবিড় আমি দেখছি। একই কমেন্ট বারবার করবা না। এটাকে বলা হয় স্প্যামিং। তো বড় হয়ে গেছো, এখন আর স্প্যামিং করার বয়স নাই। ঠিক আছে? তো মনে রাখবা, কোনো কিছু নিয়ে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্ট হবা না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই তোমার শেখার কিন্তু শেষ নাই। অর্থাৎ টেন্সে এখনই আমি তোমাকে ৫ টা কোয়েশ্চেন করে ৫ টাতেই আমি এমন অবস্থা করতে পারবো তুমি একটাও পারবা না। কারণ টেন্স থেকে অ্যাডমিশনেও কোয়েশ্চেন আসে। মানে আরো ৪ বছর পর তোমরা যেটা ফেস করবা। সো বুঝতেই পারছো, এটা সহজ জিনিসও আছে, বেসিক জিনিসও আছে। আমরা আজকে এমনভাবে শিখবো, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিলেও যেন আমরা পারি। চলো শুরু করি। তোমাদের সাথে আছি সাদমান ভাইয়া বরাবরের মতো। এবং আজকের ক্লাসটা আমরা এমনভাবে করার চেষ্টা করব যাতে আমরা মাগরিবের নামাজের আগেই একদম বিরতি দিয়ে ফেলতে পারি, মানে ক্লোজ করে ফেলতে পারি। আমি চেষ্টা করব ৫টা ৪৫ এর সময় মাগরিবের নামাজ হয়। ওই সময় তোমাদের বিরতিটা দিয়ে দিতে, যাতে তোমরা একবারে নামাজ পড়ে পড়ার জন্য যেতে পারো এবং আর ক্লাসে ব্যাক করতে না হয়। তো আগামী ১ ঘন্টা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এবং আমার মনে হয় যে ১ ঘন্টা বেশি লাগে না টেন্স পড়তে। তোমাদের কি মনে হয়? তুমি যতই উইক হও, যদি ভালো করে তুমি আ আজকের ক্লাসটাতে মনোযোগ দিয়ে দেখো, আমার মনে হয় যে ১ ঘন্টার বেশি লাগবে না। আর আমার উপরে তোমাদের অলরেডি এই কনফিডেন্স আশা করি ইনশাআল্লাহ চলে আসছে যে আসলে ১ ঘন্টার বেশি টেন্স হোক বা ইংরেজি গ্রামারের যেকোনো কিছু হোক, যদি মনোযোগ দিয়ে সাদমান ভাইয়ের ক্লাস করো, এর বেশি লাগবে না। তোমাদের আজকে আরো ২ টো ক্লাস আছে। তো আমিও চেষ্টা করব ক্লাসটা যেন খুব বেশি লেংথি না হয়। চলো শুরুতেই আমরা দেখি টেন্স। টেন্সের বাংলা কি? দেখি কারা, কারা পারে? একজন লিখছে, "আমি ইংরেজিতে খুবই দুর্বল। এখন তুমি কি করবা?" এখন ইংরেজিতে দুর্বল হলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ফার্স্ট স্টেপ হলো মনোযোগ দিতে হবে। ইয়েস? ওকে, ঠিক আছে। নিবিড় রাহি লিখছে ১০০% অ্যাটেনশন। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। আর কাল মানে হচ্ছে সময়। কাল মানে হচ্ছে সময়। তার মানে ভার্বটা কোন সময়ে কাজ করে? ভার্বটা কোন সময়ে কাজ করে? ভার্বটা বর্তমান যুগে কাজ করছে? নাকি অতীত যুগে কাজ করে ফেলেছে? নাকি ভবিষ্যৎকালে কাজ করবে? এই জিনিসগুলো আমরা টেন্স দ্বারা আইডেন্টিফাই করি। এগুলো আমরা টেন্স দ্বারা আইডেন্টিফাই করি। ঠিক আছে? ওকে। তো টেন্সের সংজ্ঞা এখানে অফিসিয়ালি দেওয়া আছে। কোন ভার্বের কাজ কখন সংগঠিত হয়? দেখো, কখন সংগঠিত হয় মানে হচ্ছে প্রেজেন্ট। হয়েছিল মানে পাস্ট, মানে ঘটনাটা ঘটে গেছে। হবে, বে ব বেন থাকলে সবসময় ফিউচার হয়। তা নির্দেশ করার জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহৃত হয়, এই রূপের ইংরেজি হচ্ছে ফর্ম। বলে না প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। এই রূপের ইংরেজি হচ্ছে ফর্ম। তাদেরকে টেন্স বলে। টেন্স ৩ প্রকার। টেন্স টেন্স ৩ প্রকার। একজন লিখছে, ইংরেজিতে আমি প্রত্যেকবারই সর্বোচ্চ কম নাম্বার পাই। আশা করি শিখর ক্লাস করার পর আর পাবা না। আর যদি পাও কম নাম্বার, শিখর ক্লাস করার পর, পরীক্ষা দেওয়ার পর, আমি মনে করি এটা তোমার প্র্যাকটিসের ঘাটতি। কারণ আমি অলরেডি শিখতে
এক বছরের মতো ক্লাস নিয়ে এরকম হাজার হাজার স্টুডেন্ট পাইছি যাদের বেসিক খুব খারাপ ছিল, বাট শিক্ষকতা ক্লাস করার পর তারা পোস্ট দেয়, আমাদেরকে মেসেজ করে জানায় ইংরেজির অনেক ভাই আমাদের উপকার হয়েছে। কারণ শিখো শুধু ভালো ক্লাস নেয় না, এরপরে একটা কুইজ নেয়, তারপরে হচ্ছে তোমাদের প্রচুর মডেল টেস্ট বা এক্সাম নেওয়া হয়, প্র্যাকটিস বুক দেওয়া হয়। সো এটা তোমার নিজের হয়তো ঘাটতি, তো নিজের ঘাটতিতে দূর করতে হবে। একবার না পারলে 10 বার প্র্যাকটিস করবা, খাতায় বারবার লিখবা। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এগুলো আমরা জানি, এগুলো আবার প্রত্যেকটারই 4টা করে ভাগ আছে, তাই না? হাসিব লিখছে নতুন ম্যাম আসছে, উনি কি আমাদের ক্লাস নেবে না? ওয়াও, সব নতুন ম্যামের ফ্যানরা এখনই ক্লাস করার আগে ফ্যান হয়ে গেছে দেখতেছি। অবশ্যই ক্লাস নিবে তোমাদের। আশা করছি যে এই মাসেই তোমরা হয়তো নতুন ম্যামের ক্লাস পাবা, কোনো টেনশন নাই। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে ক্লাস নেওয়ার জন্যই তো নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? ওকে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। অর্থাৎ দেখো, এখানে আমরা 3টা টেন্স দেখছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং নতুন যে ম্যাম, সে কিন্তু আমি যখন 10 মিনিট স্কুলে পড়াতাম সেখানে আমার কলিগ ছিল। সো আমি যখন শিক্ষকতা চলে আসছি 10 মিনিট স্কুল থেকে তাকে নিয়ে চলে আসছি, যাতে আমার শিক্ষক স্টুডেন্টরা বেস্টটা পায়। ঠিক আছে? তো তোমরা বুঝতে পারতেছো তোমাদের জন্য আমরা কত কিছু করি। এবং আমি যখন তাকে প্রস্তাব দিছি যে তুমি কি শিক্ষকতা কাজ করবো আমার সঙ্গে, সে সাথে সাথে রাজি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সাইদা তাসনিম লিখছে না ভাইয়া আপনার ক্লাস চাই, আমিও ক্লাস নিব। সবাই ক্লাস নিবে, তামি ভাইও ক্লাস নিবে, দিবাও ক্লাস নিবে, আমরা সবাই মিলেমিশে ক্লাস নিব। তাহলে প্রত্যেকটা টেন্সের আমরা দেখি 4টা করে অংশ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কঠিন হচ্ছে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস গুলো আমরা ভালো করে পড়বো, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে বেশি আসে। তোমরা আমার কথার সাথে একমত কিনা? তোমরা আমার কথার সাথে একমত কিনা? পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু থেকে প্রশ্ন বেশি আসে এবং এটা একটু কঠিন, এটা একটু কঠিন। তাহলে চলো প্রেজেন্ট টেন্স আমরা দেখি। প্রেজেন্ট টেন্সের বেসিক গুলা এমন ভাবে তুমি পড়বা, প্রত্যেকটা লাইন তুমি মুখস্থ করে খেয়ে ফেলবা, একদম খেয়ে ফেলবা। ক্লাসের পরে সুন্দর করে নোট করবা, নোট করে দিবা। সাদমান ভাই যেরকম করে লিখছে, এর পাশাপাশি যদি 2-4টা উদাহরণ বেশি দেয়, সেই উদাহরণ সহ তুমি একটা নোট গ্রুপে পোস্ট করবা। আমি তোমাদের মধ্যে সিরিয়াসনেসটা দেখতে চাই। ঠিক আছে? ওকে, প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স কখন বুঝায়? প্রথমটা হচ্ছে অভ্যাস বা চিরসত্য। অভ্যাসের ইংরেজি কি? হ্যাবিট। ওইখান থেকে আসছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর চিরসত্য বা চিরন্তন সত্য মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। অবশ্যই মুখস্থ করা লাগবে। আমিরুল ইসলাম, এই প্রশ্ন করতেছে জন্যই তোমার ওই যে লিখছো যে সর্বোচ্চ কম নাম্বার পাই, এগুলো মুখস্থ করে না করলে কিভাবে বুঝবা? এটা মুখস্থ করার জিনিস, মুখস্থ করবা, বুঝে মুখস্থ করবা। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাচ্ছি, খেয়াল করো। নাইমা লিখছে না ভাই আপনার পড়ানো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবার পড়ানোই তোমাদের ভালো লাগবে, সমস্যা নেই। ওকে, একজন লিখছে বর্তমানকালে সচরাচর হয়। ও আচ্ছা, একটা ভালো কথা, সেটা হচ্ছে নৈয় টিচারের আমার এপিসোডের কথা গত সপ্তাহে তোমরা বলছিলা যে ভাইয়া সবার এপিসোড আপনি হোস্ট করেন, আপনার এপিসোডটা আসছে কিনা? আমার এপিসোড কিন্তু চলে আসছে। কারা কারা দেখছো কমেন্ট করে জানাও তো। গত পরশুদিন আসছে আমার হচ্ছে শিক্ষকতার জীবনের গল্প এবং আমার জীবনের যত ইন্সপায়ারেশনাল গল্প, সেগুলো সব কিন্তু শিখর ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকলেই গত পরশুদিন পাবা। তাইফ হচ্ছে আমার হোস্টিং করছে। ঠিক আছে, যারা যারা দেখোনি দেখে নিও, ক্লাসের পরে দেখো অবশ্যই, ক্লাসের মধ্যে আবার দেখো না। ঠিক আছে? আচ্ছা, আর যারা যারা দেখছো একটু কমেন্টস করি ওখানে কেমন লাগছে। আচ্ছা, আমি খুব বড় মানুষ না, তারপরেও আমার জীবনের ছোট্ট কোনো ঘটনা থেকে যদি তোমরা অনুপ্রাণিত হও, কোনো একটা শিক্ষা লাভ করো, সেটাই আসলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে। ওকে ভাই, কমেন্ট ওদেরকে লিঙ্কটা দিয়ে দিন। ঠিক আছে? ইউটিউবে গেলে গত পরশুদিনের ভিডিও পাবেন মেয়র টিচারের। ওকে, অভ্যাসগত কাজ মানেই হচ্ছে, তাহলে অভ্যাসগত কাজ মানে হ্যাবিট বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বর্তমানকালে সচরাচর হয় মানে হচ্ছে যে কাজটা অনেকদিন ধরে চলে আসছে বা বর্তমানে তুমি করছো। ধরো আমি প্রত্যেকদিন স্কুলে যাই, আমি প্রত্যেকদিন স্কুলে যাই, এই যে শি গোস টু স্কুল রেগুলারলি, অভ্যাসগত কাজ। আচ্ছা, অভ্যাসগত কাজের উদাহরণ কি? অন ফ্রাইডেস উই গো টু মস্ক। প্রত্যেক শুক্রবারে আমরা কি জুমার নামাজ পড়তে যাই, তাই না? অনেকে আছে শুধু জুমার দিন নামাজ পড়ে, এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। 5 ওয়াক্ত আসলে নামাজ পড়তে হবে। যারা মুসলমান আছো তাদের অবশ্যই এটা মানে অবশ্য কর্তব্য। একজন লিখছে শিখবো জিতবো গ্রুপে কিভাবে অ্যাড হব? শিখবো জিতবো গ্রুপ লিখে সার্চ দিবা, শিখো শিখবো জিতবো, ওই গ্রুপে রিকোয়েস্ট পাঠালেই তোমাকে অ্যাপ্রুভ করে দিবে, আর কিচ্ছু করা লাগবে না। হাসিব লিখছে বই রোদে দেওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঐতিহাসিক সত্য মানে হচ্ছে আহ ধরো যে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। ঐতিহাসিক সত্যের আরো কয়েকটা উদাহরণ আমি তোমাদের কাছ থেকে চাই, দেখি কারা কারা দিতে পারে। আমি একটা অলরেডি দিছি, যে ঐতিহাসিক সত্য বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বাংলাদেশ গট
ইন্ডিপেন্ডেন্স, গট না দিয়ে গেটস দিলাম, গেটস ইন্ডিপেন্ডেন্স। এটা একটা ঐতিহাসিকভাবে সত্য, ইন 1971। বা এরকম বলতে পারি যে বাবর ওয়াজ দ্য বাবুর বাবুর ইজ দ্য ওয়াজ না, বাবুর, দেখো বাবুর কিন্তু অনেকদিন আগে ছিল তোমার মুঘল সম্রাট। বাবুর ইজ দ্য ফার্স্ট মুঘল ইম্পেরার। ফার্স্ট, এই উদাহরণগুলো কিন্তু খাতায় নোট করে নিও বা ক্লাসের পরে নোট করে নিতে পারো। ফার্স্ট মুঘল ইম্পেরার, ইম্পেরার মানে হচ্ছে সম্রাট। মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিল সম্রাট বাবুর বা বাবর। যেমন পাকিস্তানের একটা প্লেয়ার আছে নাম বাবর আজম। তো এই যে ঘটনাটা অতীতে ঘটলেও যেহেতু এটা ঐতিহাসিকভাবে সত্য, এটা কি ঐতিহাসিকভাবে সত্য, ঐতিহাসিকভাবে সত্য। ঠিক আছে, ওকে। একজন লিখছে উই ড্রিঙ্ক ওয়াটার। উই ড্রিঙ্ক ওয়াটার আসলে ঐতিহাসিকভাবে সত্য না। ঐতিহাসিকভাবে সত্য মানে যেটা ইতিহাসের মধ্যে আছে, যেটা ইতিহাসের মধ্যে আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা। নিচে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তার আগে উপরে একটা কথা লেখা আছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যুক্ত হয়। এটা আমরা জানি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই জায়গাটা গুরুত্ব দাও। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আইইএস বা এস যুক্ত হয় না। আমরা সেক্ষেত্রে কি করি, ডু নট বা ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ নট ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর প্লুরাল হলে আমরা বা ফার্স্ট পারসন হলে আমরা হচ্ছে ডু নট ব্যবহার করি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে বা সেকেন্ড পারসনের ক্ষেত্রে, এবং থার্ড পারসন প্লুরাল হলে। যেমন হি গোজ টু দ্য মার্কেট। তোমরা আমাকে বলো হি গোজ টু দ্য মার্কেট এটা কোনটার মধ্যে বোঝাচ্ছে? অভ্যাস নাকি বর্তমান কালে সচরাচর হয় এমন কাজ, অভ্যাসগত কাজ, নাকি ঐতিহাসিক সত্য? 1 2 3 4, এই সবগুলাতে আমি এখন তোমাদের কাছে শুনবো যে প্রত্যেকটা সেন্টেন্স 1 2 3 4 এর কোনটার মধ্যে পড়ছে, কোনটার মধ্যে পড়ছে। অ্যাকচুয়ালি অনার্সে রাজশাহী কলেজে পড়তে চাই আপনার মতো। আমি রাজশাহী কলেজে অনার্সে পড়িনি, রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছি। আমি অনার্স পড়ছি ঢাকা ভার্সিটিতে। আচ্ছা, ঠিক আছে। সবাই বলতেছে 2। ইয়াস, হি গোজ টু দ্য মার্কেট, এটা হচ্ছে 2 এর মধ্যে পড়ছে, তাই না? এটা হচ্ছে 2 এর মধ্যে পড়ছে। আচ্ছা, আমিনা ওয়ান্টস আ কাপ অফ টি। আমিনা ওয়ান্টস এ কাপ অফ টি, এটাও বর্তমানকালে হচ্ছে, বর্তমানকালে হচ্ছে, এটাও 2। শি ডাজ নট গো টু দ্য মার্কেট, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটাও 2 এর মধ্যে পড়ছে, এটাও 2 এর মধ্যে পড়ছে, এটা সবগুলো 2 এর মধ্যে পড়তেছে। অ্যাকচুয়ালি শিখবো জিতবো কোথায় লিখে সার্চ দেবো? ফেসবুকে লিখে সার্চ দেবো, কারণ এটা একটা ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস মানেই কি? আইএনজি। কন্টিনিউয়াস মানেই হলো ভার্বের সাথে আইএনজি। কিসের সাথে আইএনজি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বোঝাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আই এর পরে এম বসে, আর হি সি ইট এর পরে ইজ বসে, অন্য যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর যদি সেটা থার্ড পারসন না হয়ে উই ইউ দে, এগুলা হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, তাই না? উই আর আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ দে, ইউ হচ্ছে তোমার সেকেন্ড পারসন, আর দে হইলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল সাবজেক্ট দে, এদের পরে আর বসে। যেমন আই এম রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক। তাহলে দেখো আই এর জন্য কি বসছে? এম, আর রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দে হলো থার্ড পারসন, এগুলো সোজা জিনিস আমরা জানি। দে হলো থার্ড পারসন, সো দে এর সাথে কি হয়েছে? দে এর সাথে আর বসছে। থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের সাথে আর বসে, আমি তো বলছিলাম প্লুরালের সাথে আর বসে। আর গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সব হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসছে। স্লিপ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। মনে রাখবা, এটা খাতায় সবাই লিখে নাও। নাও অ্যাট প্রেজেন্ট, এটা তোমাদের জন্য শর্টকাট। নাও অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মুমেন্ট, এটা সবাই খাতায় তুলে নিয়ে লিখো, নোট ডান। বাক্যে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এটা তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও পাবা। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখো এই যে অ্যাট দিস মোমেন্ট আছে, এই যে অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। কারণ হচ্ছে এটা মানে এই মুহূর্তে, এটা মানে হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে।
একজন বলছে মানবিক শাখা থেকে রাজশাহী কলেজে পড়তে চাও, যেটা করতে হবে সেটা হচ্ছে রাজশাহী কলেজে পড়তে হলে অনেক মার্কস লাগে। তোমার 90+ মার্কস লাগবে প্রত্যেকটা সাবজেক্টে। তোমাদের কাদের কাদের কনফিডেন্স আছে যে এসএসসিতে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্কস পাবা? খুব টাফ কিন্তু, মানে বলা সহজ করা কঠিন। 80 পাওয়া সহজ, 90 পাওয়া কিন্তু কঠিন। 90 পাইতে হলে মানে সেই লেভেলের পারফেকশন লাগবে, সেই লেভেলের বেসিক লাগবে, সেই লেভেলের চেষ্টা লাগবে। আরেকজন 4 ঘন্টা পড়তেছে, তোমাকে 8 ঘন্টা পড়তে হবে। 8 ঘন্টা মিনিমাম, 8 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে? এত সোজা না কিন্তু। ঠিক আছে? না হলে হচ্ছে ঢাকা কলেজ, রাজশাহী কলেজ এরকম ভালো ভালো কলেজে চান্স পাবা না। নটরডেম, হলি ক্রসেও আসলে তারাই চান্স পায় যাদের আসলে বেসিক অনেক ভালো, কারণ ওখানে ভর্তি পরীক্ষা হয়, ওখানে আরো টাফ। ঠিক আছে? সো খুব চেষ্টা করতে হবে যেন 90+ মার্কস থাকে। আমি গর্বের সঙ্গে এটা বলতে চাই, এসএসসি পরীক্ষায় আমার 95 এর নিচে কোনো মার্কস ছিল না। এবং এইচএসসিতে কিন্তু আর ওটা হয়নি। এইচএসসিতে অনেক সাবজেক্ট আছে 10-এ প্লাস পাইছি, 80 পাইছি। কারণ এইচএসসির পরীক্ষা অনেক কঠিন, এসএসসি সহজ। এসএসসিতে চাইলে এমসিকিউ সবগুলা পারা যায়। মানে তুমি চাইলে এমসিকিউ যতগুলা আছে নৈবর্তিক সবগুলা কারেক্ট করতে পারবা। এইচএসসিতে কঠিন কঠিন আছে, এইচএসসি একটু টাফ। তো এই কনফিডেন্স লাগানোর চেষ্টা করো। দেখো তোমাদেরকে কারা পড়ায়, শিকর প্রত্যেকটা টিচার কিন্তু টপার ছিল। সে হয় বোর্ডে টপার ছিল, অথবা সে তার ভার্সিটির ভর্তি পরীক্ষায় টপ করছে। তো আমরা তোমাদেরকে ওই কথার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে কি কি অনুশীলন করলে তুমি আসলে ওই অবস্থায় যেতে পারবা। সাদমান লিখছে আপনার মোট মার্ক কত? এখন কি ভাই মুখস্থ রাখছি? বাট মার্কশিটের এটা মনে আছে যে কোনোটাই আমি 95 নিচে পাইছিলাম না, এই জন্য আমি বোর্ডে প্লেস করছিলাম এবং রাজশাহী কলেজে ইজিলি আমি চান্স পাইছিলাম। ওকে। এবং তোমাদের শিশির ভাইও রাজশাহী কলেজে পড়ে সায়েন্স থেকে। শিশিরকে জিজ্ঞাসা করিও যে কোনো সাবজেক্টে 95 এর এখন আরো টাফ হয়ে গেছে। 95 মানে পাওয়াই লাগে, এরকম একটা অবস্থা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন শুধু পড়বো আর কোনো গল্প করবো না। আমার গল্প শুনতে হলে ওই যে আমার নো ইওর টিচারের ইয়েটা শুনে আইসো। আশা করি অনেক ইন্সপায়ার্ড হবা। যারা দেখছে তারা বলছে, আমারও ভালো লাগছে ইন্সপায়ার করতে পেরে। সবারটা দেখবা, সাউন্ড ভাইটা দেখবা, এনাম ভাইটা দেখবা, তোমাদের প্রিয় সব টিচারগুলাই দেখবা। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, ফলাফল বিদ্যমান আছে। ফলাফল বিদ্যমান আছে। তোমরা আমাকে একটা বাংলায় উদাহরণ দাও যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু এখনো ফলাফল বিদ্যমান আছে, এমন কি হতে পারে? এমন একটা বাংলা একটা সেন্টেন্স তোমরা কমেন্টে লিখো। একজন লিখছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লু দেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লু হচ্ছে ওইটা হইলো ওই যে 4টা লেখা ছিল, ঐতিহাসিকভাবে সত্য বা বৈজ্ঞানিক সত্য বা হচ্ছে তোমার বর্তমান কালের কোনো অভ্যাস, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একজন লিখছে আমি ভাত খেয়েছি। তুমি যদি এরকম বলো, দেখো আমি কেবল ভাত খেয়েছি, এটা আমি কেবল ভাত খেয়েছি। দেখো ভাত খাওয়ার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি ভাত খেয়ে আবার খাত লিখছি। আমি কেবল ভাত খেয়েছি, এখানে কেবল কথাটা দিকে তোমরা মনোযোগ রাখো। তোমরা আমাকে বলো এটা অনুবাদ করলে কি হবে, ট্রান্সলেশন করো। আরে ট্রান্সলেশন কিন্তু কঠিন, যত সহজ মনে করো ততটা না। নাও দেখি অনুবাদ করো সবাই। হ্যাঁ, সাকিব লিখছে আমি কেবল ভাত খাইছি কিন্তু এখনো পেট ভরা আছে। ইয়েস, এটাও প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। দেখো আমি জন্মগ্রহণ করেছি এটাও হবে, বাট আমরা রিসেন্ট জন্মগ্রহণ তো অনেক আগে করছো, রাইট? কোনো কাজ কেবল শেষ হয়েছে, তুমি কেবল জন্মগ্রহণ করছো, ওরকমটা কিন্তু না। তাহলে দেখো আই, দেখো কেবলের জন্য হবে জাস্ট। আই জাস্ট হ্যাভ ইটেন রাইস। আই জাস্ট হ্যাভ ইটেন রাইস। খেয়াল করো, কেবলের জন্য জাস্ট হলো, কেবলের জন্য জাস্ট হলো। এখন দেখো তুমি ভাত খাইছো কিন্তু তোমার পেটে এখনো ভাত আছে, মানে তোমার একটা ফিল হচ্ছে যে ভাতটা এখনো হজম হয় নাই। কেবল ভাই আধা ঘন্টা হলো, 10 মিনিট হলো, আমি তোমাকে বলতেছি আরে শিখতে আসছো, এটা খাও, একটা কফি খাও, একটু নাস্তা করো। বলছে না ভাই কেবল ভাত খেয়ে আসলাম। আসলে কিন্তু মনে মনে খাইতে চাইতেছো, তাহলে খাবা, কিন্তু ওই আর কি তোমার যেহেতু একটু আগে খেয়ে আসছো অত ক্ষুধা নাই। তো কোন একটা কাজ করছো, ফলাফল এখনো বিদ্যমান আছে, এরকম বুঝাইতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। আই জাস্ট হ্যাভ ইটেন রাইস বা আই হ্যাভ ইটেন রাইস জাস্ট বা জাস্ট নাও, এরকম লেখা যাইতো আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। তাহলে বাচ্চারা একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলছিলাম নাও অ্যাট দিস মুমেন্ট, নাও অ্যাট দিস মুমেন্ট এবং অ্যাট প্রেজেন্ট এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কেবলই বললাম, রাইট? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা শর্টকাট শিখাই দিই। প্রেজেন্ট পারফেক্টের শর্টকাট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের শর্টকাট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে চিনবো?
জাস্ট জাস্ট নাও। তোমাদের লেভেলে এই দুটাই বেশি থাকে। জাস্ট নাও যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে হচ্ছে সেখানে প্রেজেন্ট পারফেক্ট হয়। জাস্ট নাও থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়। বা আরো থাকতে পারে লেটলি রিসেন্টলি। লেটলি রিসেন্টলি এই সবগুলা মানে হচ্ছে সম্প্রতি বা কেবল। সম্প্রতি বা কেবল। ধরো তুমি আমাকে ক্লাস শেষে কমেন্ট করলা যে ভাইয়া কেবল আপনার হোমওয়ার্কটা শেষ করেছি। কেবল আপনার হোমওয়ার্কটা শেষ করেছি। দেখো হোমওয়ার্কটা শেষ করে তুমি ফেসবুকে কমেন্ট করছো। জীবন ঘনিষ্ঠ উদাহরণ দিই। হোমওয়ার্কটা শেষ করে তুমি শিখবো জিতবো গ্রুপে বা তোমাদের পেড গ্রুপে কমেন্ট করতেছো যে সাদমান ভাই আপনার ক্লাসটা খুব ভালো হয়েছে, কেবল হোমওয়ার্কটা শেষ করলাম, ভাই আপনি দেখেন। তোমরা সবাই আজকে হোমওয়ার্ক সাবমিট করে এই ইংরেজিতে লিখবা, সবাই এই ইংরেজিতে লিখবা যে আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড, এটাই লিখবা। আর এটাই তোমাদের আজকে কাজ। আই হ্যাভ জাস্ট, হোমওয়ার্কের সাথে এই লাইনটা কিন্তু লিখবা, নাহলে হোমওয়ার্ক দেখবো না। আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড ইয়োর এইচডব্লিউ মানে হোমওয়ার্ক। খেয়াল করো হোমওয়ার্কটা তুমি শেষ করছো, কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে। ফলাফল বিদ্যমান আছে মানে কি? আমি তো হোমওয়ার্কটা এখনো দেখিনি। তাহলে কোনো কাজ তুমি করে ফেলছো, রিসেন্টলি করে ফেলছো, কেবল শেষ হলো, গরম গরম চুলা থেকে ভাত নামাইছে গরম গরম, কেবল খাইলা গরম গরম, কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে। যদি বলো গতকালকে ভাত খাইছি তাহলে কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট। যদি বলো ভাইয়া আজ 7 দিন আগে আপনার হোমওয়ার্ক করছিলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট। তো আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড, খেয়াল করো এখানেও জাস্ট ছিল। এবং সবসময় মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট হলে ভার্বের V3 ফর্ম হয়। কি হয়? ভার্বের V3 ফর্ম হয়। কি হয়? ভার্বের V3 ফর্ম হয়। সঞ্জিতা লিখছে আপনি এমনিতেও আমার হোমওয়ার্ক দেখেন না। সঞ্জিতার অনেক অভিমান মনে হয়। তোমরা হাজার হাজার স্টুডেন্ট এবং আমি কিন্তু সপ্তাহে 5 দিন, তোমার ধরো ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবার ক্লাস নেই। তো কয়েক হাজার হোমওয়ার্ক জমা পড়ে প্রত্যেক সপ্তাহে। চেষ্টা করি মিনিমাম 100 থেকে 200 হলেও হোমওয়ার্ক আমি নিজে দেখি, বাকিটা আমার টিম দেখে। তো আমার টিম যদি না দেখে তাহলে আমাকে তোমরা মেনশন দিবা ওখানে যে আমি হোমওয়ার্ক দিছি, আপনি তো দেখেন না, আপনার টিমও দেখে নাই। তাহলে আমি আমার টিমের খবর করব, তোমরা আমরা জানাবা কেউ যদি না দেখে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এত কষ্ট করে হোমওয়ার্ক দাও কেন দেখবে না? আমরা চেষ্টা করি, বাট এটা মনে রাখবা আমাদের অনেক কাজের প্রেশার থাকে, আমরা বাকি সময় বসে থাকি না। বাট তোমার হোমওয়ার্ক দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি 5 দিনের মধ্যে যদি 2 দিনও দেখি তোমার হোমওয়ার্কটা একটু চেক করে দিই, তোমার উপকারে আসবে। 5 দিনের মধ্যে 5 দিনই আমি দেখব, এটা আমি কথা দিতে পারছি না। এখন আসো পড়াই আমরা চলে আসি। মনে রাখবা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়। কি হয়? হ্যাজ হয়। আর যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভ হয়। তার মানে হি, শি, ইট এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এদের পরে কি হবে? ইট থাকলে হ্যাজ, হি থাকলে হ্যাজ, শি থাকলে হ্যাজ। তারপরে মনে করো কারো নাম মকবুল, মকবুল থাকলে হ্যাজ। তামিম, তামিম থাকলে হ্যাজ। তাহলে কোনো নাম থাকলে বা হি শি থাকলে সবসময় হ্যাজ হয়। আর যদি ফার্স্ট পারসন থাকে, আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এগুলা যদি থাকে তাহলে হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। এবং সবসময় মনে রাখবা হ্যাভ এবং হ্যাজের পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে V3 ফর্ম বসে। কি ফর্ম বসে? V3 ফর্ম বসে। V3 ফর্ম বসে। ঠিক আছে? ওকে, যেমন আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তুমি ভাত খেয়েছো দুপুরে, তোমাকে বিকেলে জিজ্ঞেস করছি, তুমি এখনো পরের খাবারটা খাওনি, অনেক দূর ঘটনা ঘটে যায় নাই। সেক্ষেত্রে আমরা কি বলবো? হ্যাভ প্লাস V3। কি বলবো? হ্যাভ প্লাস V3 বলবো। হ্যাভ প্লাস V3 বলবো। ঠিক আছে? ওকে, এরপর খেয়াল করো শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস জাস্ট নাও। কি আছে এখানে? জাস্ট কিংবা জাস্ট নাও আছে। জাস্ট বা জাস্ট নাও আছে। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম জাস্ট নাও, রিসেন্টলি এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। জাস্ট নাও, রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। ঠিক আছে? লেটলি মানে সম্প্রতি। লেটলি মানে সম্প্রতি। তাহলে খেয়াল করো সবগুলাতে আমার কথা মিলবে। শি এর পর কি হয়েছে? হ্যাজ। দেখো হ্যাজ এর পরে V3 হয়। ব্রেক, ব্রোক, ব্রোকেন V3 ফর্ম। দেখো এখানে আছে রিসেন্টলি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাভ প্লাস ডিসকভার্ড মানে ডিসকভারের V3 ফর্ম। সবাই বুঝতে পারতেছে কিনা কমেন্টস করে জানাই। হাপে খাপ বুঝতেছে কিনা? মুশফিকুর রহমান লিখছে স্যার স্পোকেনে গ্রামারের ব্যবহার দেখি না। স্পোকেনেও গ্রামারের ব্যবহার আছে, বাট তোমাদের পরীক্ষায় স্পোকেন আসে না। তো আমি স্পোকেনে কোনো কথা বলবো না। আমার মূল টার্গেট এখন তোমাদেরকে প্লাস পাওয়ানো, যাদের অবস্থা বেশি ভালো তাদেরকে 90 পাওয়ানো। স্পোকেন তোমাদের পরীক্ষায় আসে না। ওকে,
আমার ক্লাস করে যদি না বোঝো আমি মনে করবো এটা তোমার দুর্ভাগ্য, কারণ আমি যথেষ্ট আন্তরিকতা দিয়ে অনেক ধরে ধরে বুঝাই ভাই। ক্লাস 10-এ থাকতে বিলিভ মি আমি কোনোদিন এরকম সুন্দর টেন্সের ক্লাস পাই নাই। টিচাররা বলতো ওই 5 থেকে 10 নাম্বার সব বাসা থেকে দেখে করে আসবি, এই বোর্ড কোয়েশ্চেন সলভ করে আসবি। এখনো তোমাদেরকে বলে না? এরকমই তো বলার কথা, বাট আমি চেষ্টা করি দেখাইতে। বলছি না সব স্কুলের টিচারই এরকম করে, বেশিরভাগ ক্ষেত্রে করে। খেয়াল করো, আয়ের পরে হ্যাভ হইছে, সি এর ভিতরি ফর্ম হচ্ছে সিন, এরপর আছে লেটলি। ওকে, এখন আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটা খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং এদের ডিফারেন্স জানাটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, পড়ে যাচ্ছেন? শুরু হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে। আচ্ছা, কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, তাহলে দেখো কাজটা কি হয়েছে? অতীতে শুরু হয়েছে, এখনো চলমান। চলমান, এটা কিন্তু ফলাফল বিদ্যমান বলে চলমান বলছে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। যেমন তুমি ধরো বলছো যে ক্লাসটি আমি 1 ঘন্টা ধরে করছি, ক্লাসটি আমি 1 ঘন্টা ধরে করছি। আমি লিখলাম আমি ক্লাসটি, এটার ইংরেজিতে অনুবাদ করো সবাই দ্রুত। আমি ক্লাসটি 1 ঘন্টা ধরে করছি, 1 ঘন্টা ধরে করছি। আমি ক্লাসটি 1 ঘন্টা ধরে করছি। থ্যাংক ইউ জহুরুল। জহুরুল লিখেছে ভাইয়া আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মাহিয়া লিখছে আমি এগুলো পারি, তাহলে কমেন্টসে জানাও। I have been doing this class for an hour. Thank you, Sidratul. Thank you, thank you, thank you. I have been doing this class. এখানে কিন্তু ফর হবে। সিন্স কেন হবে না, ফর কেন হবে দেখি। যারা যারা সিন্স লিখছো তাদেরটা ভুল গেছে, যারা যারা সিন্স লিখছো তাদেরটা ভুল গেছে। I have been, দেখো ক্লাসটা 1 ঘন্টা আগে শুরু হয়েছে, তাহলে হ্যাভ এর সাথে বিন দিব, বিন প্লাস ভি3। কি বলে, ভার্বের সাথে আইএনজি, ভি3 দিব না। প্রেজেন্ট পারফেক্ট থাকলে তোমার ভি3, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আইএনজি। আই হ্যাভ বিন ডুইং দিস ক্লাস ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। খেয়াল করো, ফর অ্যান আওয়ার। ফর কেন হবে আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিই। সিন্স এবং ফরের পার্থক্য এক এক চুটকিতে সাদবান ভাই শিখাবে, যেটা তোমরা হয়তো অনেকেও সারা জীবন এটা নিয়ে কনফিউশনে ছিল, যেটা আমি তোমাদের আনসার দেখে বুঝলাম অনেকে আনসার ভুল করছে। মনে রাখবা, যদি এটা শর্টকাট, যদি ডিজিট মানে হচ্ছে সংখ্যা থাকে, ডিজিট মানে কি সংখ্যা থাকে, সেক্ষেত্রে ফর হয়, সেক্ষেত্রে ফর হয়। না থাকলে সিন্স হয়, না থাকলে সিন্স হয়। যেমন ধরো আমি বললাম আমি 3 ঘন্টা ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। কিন্তু যদি কোনো সংখ্যা না থাকে, কিন্তু যদি কোনো সংখ্যা না থাকে, এই যে 3টা ছিল সংখ্যা, এই জন্য হচ্ছে ফর হয়েছে। এখন যদি কোনো সংখ্যা না থাকে তখন সিন্স হয়। ধরো যদি আমি বলি আমি সকাল থেকে পড়ছি, সবাই এটা কমেন্টসে জানাও, এটার উত্তর কি হবে? আমি সকাল থেকে পড়ছি, এটা সবাই ট্রান্সলেশন করো, আমি সকাল থেকে পড়ছি। যারা যারা এটা ট্রান্সলেশন পারবা বুঝবো যে তাদের বেসিকটা ঠিক হয়েছে। আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকে পড়ছি। সবাই কমেন্টসে জানাও, আমি সকাল থেকে পড়ছি। আমি সকাল থেকে পড়ছি, শুরু গেছে উপরে। আমরা একটা এক্সারসাইজ দিয়ে আমরা যাবো, উপরে যাবো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা হবে আই হ্যাভ বিন রিডিং, I have been reading since morning. I have been reading since morning. আমি সকাল থেকে পড়ছি। খেয়াল করো সিন্স কেন হলো ভাইয়া পুরা, কারণ এখানে কোনো সংখ্যা ছিল না, কোনো সংখ্যা ছিল না। যদি সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা
সিন্স বসাই। আর সংখ্যা ছিল 3, 3, 4 মনে রাখবা 3, 4 এগুলা থাকলে 5, 10 যত সংখ্যা থাকবে তখন ফর। আর যদি সকাল থেকে বিকেল থেকে শনিবার থেকে রবিবার থেকে কি হবে? সিন্স হবে। এক চুটকিতে আমরা শর্টকাট শিখে ফেললাম না? তাহলে শর্টকাটটা কি মজা লাগছে কিনা কমেন্টস করে জানাও। এই শর্টকাট তোমাকে সারা জীবন হেল্প করবে। যা কিচ্ছু মনে রাখবা না। সংখ্যা দেখলে ফর বসাই দিবা আর সংখ্যা না থাকলে তুমি সিন্স বসাই দিবা। ঠিক আছে? সকাল বিকাল রাত যাই থাক সিন্স বসাবা। ওকে, ঠিক আছে। খেয়াল করো এই যে এখানে প্রমাণ পেয়ে যাবা। এখানে প্রমাণ পেয়ে যাবা। ভাইয়া কি বলছিল? যদি সংখ্যা থাকে তাহলে ফর হয়। দেখো এই যে 2 আছে 2 2 থাকার জন্য ফর হইল। খেয়াল করো সংখ্যা নাই, মর্নিং আছে, সিন্স হইল। খেয়াল করছো? এই যে গতকাল আছে, আগামীকাল আছে, কোনো সংখ্যা না, তাহলে এই জন্য সিন্স হইল। একদম শর্টকাট, একদম শর্টকাট। জীবনে এরকম প্রচুর শর্টকাট শিখতে হবে এবং ইংরেজিকে নিয়ে আমরা খেলবো। ইংরেজি যেন আমাকে নিয়ে না খেলতে পারে। ঠিক আছে? ইংরেজি গ্রামার পারো না ভাই, এটা লজ্জার কথা। আমার স্টুডেন্ট হয়ে যদি না পারো তাহলে আরো আরো আলো লজ্জার কথা। ওকে, তাহলে তোমরা এই পোল কোয়েশ্চেনের আনসার দাও। এরপরে তোমাদেরকে আমি একটা ইয়ে দিব, একটু অ্যাডভান্স 10 মিনিটের জন্য আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন সলভ করতে দিয়ে যাব। দুইটা কোয়েশ্চেন, দুইটা ফিল ইন দ্য গ্যাপস দিব, দেখি কে কতগুলা পারো। ঠিক আছে? সবাই বলছে বি, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। কেবলই তো করে আসলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে বুঝলাম? দেখো এই যে হ্যাভ বা হ্যাজ এর পরে যদি কি থাকে? বিন থাকে। হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সবসময় মনে রাখবা বিন প্লাস আইএনজি এই থাকলেই হইলো সেটা, আর কিছু দেখার দরকার নেই। বিন প্লাস আইএনজি মানে পিপি কন্টিনিউয়াস। পিপি কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বি নাম্বার আনসার, রাইট? বি নাম্বার আনসার, বি নাম্বার আনসার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু কোয়েশ্চেন কিছু আমরা সলভ করে আসবো। হ্যাঁ, হাফিজ ভাই, এই যে এইটা দিলাম, এটা এটা ওর অ্যান্সার সবগুলো যখন শেষ করবে পরেরটাতে একটা ক্লিক দিবেন। আপনি এটা 5 মিনিট পরে এসে আপনি দেখতে পারেন চাইলে। এটার জন্য 5 মিনিট সময়, এরপরে আমি আরেকটা দিব, ওটার জন্য 5 মিনিট সময়। এই দুটা করা হলে আমি তোমাদের আনসার নিব। এই 10 মিনিট কিন্তু আমি থাকছি না, আমি জাস্ট শুধু তোমাদের আনসার দেখবো, আমার ফেস দেখতে পারবা না। ঠিক আছে?
হ্যালো। আচ্ছা, আগেরটাই কার কয়টা হইছে? একটু আমি অনেকেরই দেখতেছি যে প্রচুর পরিমাণে আনসার দিচ্ছে। একজন লিখছে, "ভাইয়া পাশের রুম থেকে ঘুরে আসলেন কিনা?" ঠিক আছে, কই গেছিলাম সেটা না বলি। একজন লিখছে যে, "পারি না, ভাইয়া এগুলা পারি না।" এগুলা কোনটা কেন হইছে, কি কারণে হইছে, এগুলো আমি একটা বুঝাই দিব। এইটার আমি বুঝাই দিচ্ছি। এটার পুরাটা আমি ধরে, ধরে বুঝাই দিচ্ছি যে এটা কেন হইছে। দেখো, সরি, এটা হচ্ছে এখান থেকে। ওকে। প্রথমটা আমি এটা পুরাটা ধরে, ধরে বুঝাই দিব কেন হইছে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ ইন আওয়ার কান্ট্রি। দেখো, প্রথমে কমন অ্যাফেয়ার দিয়ে বলে দিছে যে এটা একটা প্রত্যেক দিনের সমস্যা। মানে এটা একটা ডেইলি ইস্যু। এটা কি একটা ডেইলি ইস্যু? কমন অ্যাফেয়ার মানে হচ্ছে প্রতিদিনের ঘটনা। তাহলে এটা একটা প্রতিদিনের ঘটনা, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের ঘটনা। খেয়াল করো, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। খেয়াল করো, এই যে ট্রাফিক জ্যাম হচ্ছে, এটা কি এমন যে গতকালকে হয়েছে আজকে হবে না? এরকম তো কিন্তু কোনো কিছু ইস্যু নাই। তো এইটা প্রত্যেক দিনের ঘটনা, ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস হলে কি হবে? ডেইলি অ্যাক্টিভিটিস হলে হবে তোমার ক্রিয়েটস হবে, রাইট? ক্রিয়েটস হবে। দেখো, এই যে ক্রিয়েট ভার্বটা এখানে অলরেডি দেওয়া আছে। মনে রাখবা, ভার্বের কিন্তু ফর্ম চেঞ্জ করতে হয়। তাহলে ক্রিয়েট কি আমরা করলাম? ক্রিয়েটস। ওকে, দ্বিতীয়টাও বুঝাই দিব, সমস্যা নাই। এগুলা সহজে বুঝার উপর হচ্ছে আমি যখন বুঝাই দিব মনোযোগ দিয়ে বুঝা, তোর লজিক দিয়ে বুঝাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা। সাদমান ভাই এখানে ২টা করাবে, ৩টা করাবে, ৫টাও করাতে পারে, বাট আমি ২৫টা করব। অ্যাগ্রেসিভ হইতে হবে, অ্যাগ্রেসিভ। সাকসেসের জন্য মনে রাখবা প্রচুর অ্যাগ্রেসিভ হইতে হবে। আমি একটা বই খেয়ে ফেলবো এরকম একটা তোমার অ্যাটিটিউড থাকতে হবে। কি আছে এই টেন্সের মধ্যে যে আমি পারবো না? এটা থাকতে হবে। এখন খেয়াল করো, মেইনলি ইট। দেখো, মেইনলি ইট মানে মূলত এটা হয়। তাহলে এটাও প্রতিদিনের ঘটনা। তাহলে কি হবে? অকার। অকার মানে হচ্ছে হওয়া। তাহলে অকারের থার্ড পারসন সিঙ্গুলার নাম হচ্ছে অকার্স। ইট যেহেতু আছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো। অকার্স মানে হচ্ছে ঘটা। এটি মূলত ঘটে ইন দ্য কনজেস্টেড এরিয়াস। কনজেস্টেড মানে হচ্ছে যে জায়গাটা সরু, সরু। ওকে, তারপর দেখো, অনেকেই পারছো, আমি দেখতেছি আনসার ফাতিন ইশরাক পারছো, অনেকেই পারছে। আর যারা পারোনি তাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এরপর দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। ওভারটেকিং টেন্ডেন্সি মানে হচ্ছে গাড়ি একটা আরেকটার আগে যাওয়ার চেষ্টা করে, কজেস। এই দেখো, কজ ভার্বটার সাথে এস বাই এস যুক্ত করেছি, কারণ ওভারটেকিং টেন্ডেন্সিও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার কি করে? লঙ্ঘন করে। লঙ্ঘন করা মানে ভায়োলেট। তাহলে সাম ড্রাইভার্স আছে, তার মানে প্লুরাল। এই জন্য আমি ভায়োলেটস দিব না, ভায়োলেট দিব। শুধু ভায়োলেট দিব। কি দিব? ভায়োলেট দিব। দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি। তারা কি করে? তারা ড্রাইভ কেয়ারলেসলি। যেহেতু ড্রাইভার্স প্লুরাল, তাই আমি এখানে ড্রাইভস না দিয়ে ড্রাইভই দিব। দেখো, ড্রাইভ কেয়ারলেসলি। আমি যেরকমভাবে আনসার করতেছি, আনসার করার সময় তুমি যদি কোশ্চেনের উপরে দাগায় 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 আনসার করো, তাইলে কয়টা হয়ে গেল আর কয়টা বাকি আছে ওই কয়টাতেই শুধু তাকাতে হবে। তাহলে সময় কম লাগবে। তারপর খেয়াল করো, না কজ হবে না, কজেস হবে, কারণ ওভারটেকিং টেন্ডেন্সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আচ্ছা। ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল। ইট গিভস আ লট অফ পেইনস টু দ্য পিপল। গিভ মানে হচ্ছে প্রদান করে। ইট থার্ড পারসন সিঙ্গুলার। ইট হচ্ছে থার্ড পারসন। ইট সবসময় মনে রাখবে, ইট মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যারিং হবে। কি হবে? ক্যারিং হবে। ক্যারি ভার্বের সাথে আইএনজি হলো। তোমরা আমাকে বলো, এখানে ক্যারি ভার্বের সাথে কেন আইএনজি যুক্ত করলাম আমি? দেখি কে পারে। এটার সঠিক উত্তর আমাকে কে দিতে পারে? ক্যারিং কেন হবে? ক্যারিং কেন হবে? দেখি তোমাদের মধ্যে কেউ এটার আনসার দিতে পারে কিনা। ক্যারিং কেন হবে? সানজিদা ইসলাম লিখছে এগুলা ইজি। সানজিদা, তুমি আমাকে বলো তো, ক্যারিং কেন হবে? অনেকেই ক্যারিংটা না বুঝে উত্তর করছে বা মুখস্থ করে উত্তর করছে। এত কিন্তু সহজ না বিষয়টা। এখানে একটা ব্যাপার আছে না? একজন লিখছে চলমান। চলমান হওয়ার জন্য এখানে হয়নি ভাইয়া। ইয়াস, এইখানে হচ্ছে ক্যারিং কেন হইছে এটা জানার জন্য তোমাকে রিচটা জানতে হবে। তোমরা আমাকে বলো, রিচ কোন পার্টস অফ স্পিচ? রিচ কোন পার্টস অফ স্পিচ? রিচ কোন পার্টস অফ স্পিচ? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হতো জানো? অ্যাম্বুলেন্স ইজ ক্যারিং হইতো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সবসময় এম ইজ আর, এম ইজ আর বা পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার হয়। কিন্তু এখানে তো বি ভার্ব নাই। কন্টিনিউয়াস হলে সবসময় বি প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। এটা রিচ হচ্ছে ভার্ব। মনে রাখবা, রুলস লিখে নাও সবাই। এই রুলসটা মাথায় রাখবা। এইটা তোমাদের বয়সীদের জন্য একটু অ্যাডভান্স রুলস, বাট একদম মুখস্থ করে ফেলবা। সবাই খাতায় লিখে নাও।
সবাই নোট লিখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। লিখো, একটি সিম্পল সেন্টেন্সে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের এখনো মনে হয় ধরা হয়নি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদেরকে আমি আলাদা বুঝাবো, কারণ তোমাদের একটা ইন্টারচেঞ্জ আছে। পড়াইছিলাম কি আমি কিনা একটু কমেন্ট করে জানাও। তো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে লিখো, একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। যদি দুটি ফাইনাইট ভার্ব আসে, যদি দুটি ফাইনাইট ভার্ব থাকে, যদি দুটি ফাইনাইট ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অর মানে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ করে নন ফাইনাইট করতে হয়। এটা সবাই তুলে নাও, এটা সবাই দ্রুত তুলে নাও। তুলে নিয়ে লিখো নোট ডান, তুলে নিয়ে লিখো নোট ডান। এই জিনিসটা বোঝা তোমাদের খুব জরুরি। তোমরা এটা তুলে নাও, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। নোট বা স্ক্রিনশট তুলে নিলেই হবে। তোমরা যেটা করতে পারো, স্ক্রিনশট নিয়ে পরে এটা নোট করে নিতে পারো, ঠিক আছে? এটা এখনো বুঝাইনি, একজন লিখছে আবার বুঝাই দেন। আরে বেটা এখনো তো বুঝাইনি, আগে তুলে নিবা। টিচারের যেটা বলবে সেটা করবা, কখনো এক লাইন বেশি বুঝতে যাবে না। এক লাইন বেশি বুঝতে গেলে তোমার ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। আমি আমার মতো বুঝাই যাচ্ছি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি বোঝে তাহলেই হয়ে যায়। বাট আমি চাই 1 বাই 1 তোমরা যেন সবাই বুঝো। ওকে, লিখো। এবার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা তোলা হয়ে গেছে সবার, আমি দেখতেছি। ধরো আমি বললাম আই, দেখো নন ফাইনাইট কিভাবে করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ম্যাটার। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ম্যাটার। খেয়াল করো, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে ওয়ান্ট। তখন আমরা যখন আরেকটা ভার্ব নো আসলো, এই নো ভার্বটার সাথে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত করে দিলাম। এইটা তখন হয়ে গেল নন ফাইনাইট। কি হয়ে গেল? তাহলে মনে রাখবা, একটা সিম্পল সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। যদি আরো একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা নন ফাইনাইট করি। আইএনজি যুক্ত করে একটা উদাহরণ আমি তোমাকে বোঝাচ্ছি। যেমন ধরো, I saw him running at the street. I saw him running at the street. খেয়াল করো, এইখানে saw অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে। এখন আমরা রান লিখতে পারবো না। রান ভার্বের সাথে আমরা কি যুক্ত করলাম? আইএনজি যুক্ত করে আমরা এটাকে নন ফাইনাইট বানাইলাম। কি বানাইলাম? নন ফাইনাইট বানাইলাম। তাহলে মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকে না। যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, আরেকটাকে নন ফাইনাইট করতে হয়। এটা তোমাদেরকে এমন একটা রুল শিখালাম, যেটা তোমরা যত বড় হবা তোমাদের আরো বেশি বুঝে আসবে। দেখো, ওখানে আমি ওই জিনিসটা যেমন তেমন করে পার করে দিতে পারতাম। তোমাদের স্কুলে এরকম করে কখনো বুঝাইছে? পার করে দিছে। বাট সাদমান ভাই কিন্তু ওইরকম মানুষ না। আমি তোমাদেরকে একটা শব্দ বোঝানোর জন্য আমি তোমাদেরকে কি করলাম? আমি তোমাদেরকে কিন্তু পুরো ওভারঅল জিনিসটা বুঝাই দিলাম। নন ফাইনাইট কত প্রকার কি কি, এটাও আমি তোমাদেরকে দেখাবো। নন ফাইনাইট কত প্রকার কি কি, এটাও তোমাদেরকে দেখাবো। ওইটা নিয়ে যখন ক্লাস আসবে তখন তোমাদেরকে এগুলো দেখানো হবে, কোনো সমস্যা নাই। বাট মনে রাখবা, সাদমান ভাই তোমাদের বেসিক উন্নত করার জন্য যদি দুই পৃষ্ঠা বেশি লেখা লাগে,
ভাইয়া সবসময় সেটা লিখে দেয়, সবসময় সেটা লিখে দেয়। ওকে, চলো তাহলে আমরা রুলসে যাই। তাহলে খেয়াল করে এখানে রিচ ভার্ব অলরেডি ছিল, যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, আরেকটা ভার্বকে আমি নন ফাইনাইট করছি। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল, দেখো পিপল আছে, পিপল মানে তো হচ্ছে প্লুরাল, পিপল তো একজন মানুষ না, কারণ পিপল মানে হচ্ছে জনগণ, জনগণ তো অনেক মানুষ, তাহলে প্লুরাল, এই জন্য হয়েছে সাফার, এই জন্য হয়েছে সাফার, এই জন্য হয়েছে সাফার। ঠিক আছে, ফাতেহা রহমান লিখেছে আপনার ক্লাস আমি মিস করি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। একজন লিখছে কখন টু কখন আইনজি যুক্ত করব। এখানে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে টু যুক্ত করতে হয়, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে আইনজি যুক্ত করতে হয়। এগুলো নিয়ে তোমাদের যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিব তখন আমি এগুলা তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? ওকে, প্রবলেম শুড বি, মনে রাখবা এটার নিয়ম হচ্ছে মডাল অক্সিলারির পরে যদি বি ভার্ব থাকে তারপরে সবসময় V3 হয়। নিয়মটা হচ্ছে মডাল প্লাস বি প্লাস V3, এজন্য হয়েছে শুড বি সলভড, মানে এটা প্যাসিভ ভয়েস। প্রবলেম তো নিজেই নিজেকে সলভ করতে পারে না, তাহলে এই প্রবলেমটা সলভ করা হবে অবিলম্বে। দিস প্রবলেম শুড বি সলভ ইমিডিয়েটলি, তাহলে প্রবলেম নিজেই নিজেকে সলভ করতে পারে না, আমরা সলভ করলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা আরো একটা করব। ওকে, চলো আমরা, তানজিলা ইসরা থ্যাংক ইউ সো মাচ। এইটা এখন আমরা বুঝবো, এখন এটা আমরা বুঝবো। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, আমার ক্লাস অনেক ভালো লাগে, অনেকেই বলতেছো, তাহলে তোমরা বেশি করে ক্লাসের পরে একদম তোমাদের তো পোস্ট দিয়ে ফাটাই ফেলা উচিত। সাদনানের ক্লাস অনেক জোস, তাহলে তো আমার একটু ভালো লাগবে এত কষ্ট করে ক্লাস নিতে। আচ্ছা ঠিক আছে, ওকে চলো আমরা এখন এইটা করি। আগে আমরা অর্থগুলা জেনে নিব। কন্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে অবদান রাখা, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা, এটা ভার্ব, তাই না? আগে জানা লাগবে কোন। তারপরে কনফাইন মানে হচ্ছে আবদ্ধ রাখা, কনফাইন মানে হচ্ছে আবদ্ধ বা বন্দি রাখা। কিপ মানে রাখা। প্রুভ মানে প্রমাণ করা, প্রুভ মানে কি? প্রমাণ করা। ওয়ার্ক মানে কাজ, তোমরা জানো। অ্যাডপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, অ্যাডপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। ডেভেলপ মানে উন্নত করা, এগুলো সব ভার্ব এখানে। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ মানে কি? গ্রহণ করা। সবগুলোর অর্থ আমরা জেনে নিলাম, এখন চলো আমরা সলভ করি। সবাই রেডি কিনা কমেন্টস করে জানাই, সবাই রেডি কিনা। একজন লিখছে রিচের সাথে না করে ক্যারির সাথে করলাম কেন, কারণ হচ্ছে ক্যারি ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়, সো এরকম ভার্বের একটা লিস্ট আছে, ক্যারিয়ার ভার্বের একটা লিস্ট আছে, এটা যখন তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়ানো হবে তখন এগুলো দেখানো হবে। আজকের ক্লাসে যেহেতু টেন্স পড়াচ্ছি এজন্য আমি ওই দিকের আলোচনায় আর গেলাম না, অলরেডি ক্লাসের বাইরে অনেক কিছু আলোচনা করে ফেলছি, জাস্ট তোমরা বুঝো, বাট ওটার জন্য আলাদা ক্লাস তো আছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই লিখতেছে আপনার বোঝানো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ জহুরুল। এখন আমরা পড়ায় ফিরে আসি। কোনটা কেন হলো সেটা তোমাদেরকে আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিব, যাতে দেখো তুমি আমার ক্লাস করাইলাম, রুলস পড়লা, এটা তোমাদের অনেকের সাথে হয় কিনা, যে ভাইয়ারা যখন ক্লাস করাই, যখন বিভিন্ন জিনিসের সায়েন্সের ক্ষেত্রে থিওরি পড়ায়, ইংরেজি বাংলার ক্ষেত্রে রুলস পড়ায়, তখন অনেক সহজ লাগে, ভাইয়ারা যখন পড়ায় নিজে যখন সলভ করতে চাও তখন অনেক কঠিন লাগে। এমনটা হয় কি হয় না বলো তো? এরকম কিন্তু অনেকের সাথেই হয়। তো এটা করার জন্য আমি ঠিক করছি প্রত্যেকটা ক্লাসে রুলস তো পড়াবোই, তার সাথে আমি তোমাকে প্র্যাকটিস করাবো, যাতে প্র্যাকটিসটা তুমি যদি ভালো করে করো তাহলে তুমি আসলে বুঝতে পারবা এই রুলসটার জন্য এটা হলো। রুলস শুধু পড়লে হবে না, রুলসটা রিলেট করতে পারতে হবে, কেন এটা হলো, কেন এটা হইলো। তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, দেখো ইতিহাস অনুযায়ী ওমেন ইন দা পাস্ট, পাস্ট মানে কি? অতীতকালে, অতীতকালে। খেয়াল করো এখানে আছে ওয়ার, মনে রাখবা বি ভার্বের পরে সবসময় V3 হয়। কি হয়? বি ভার্বের পরে সবসময় V3 হয়। তাহলে ওয়ার হচ্ছে একটা বি ভার্ব, বলছে ওমেন ইন দা পাস্ট ওয়ার ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস, মানে চার দেওয়ালে বন্দি করে রাখা হতো। আচ্ছা, বন্দি বা আবদ্ধ, কোন শব্দটা? এই যে কনফাইন। তাহলে মেয়েরা কি নিজেই নিজেদেরকে বন্দি করে রাখতো, না ওদেরকে বন্দি করে রাখা হতো? ওদেরকে বন্দি করে রাখা হতো। তাহলে প্যাসিভ ভয়েস হলে V3 হবে, তাহলে হবে কনফাইন্ড। কি হবে? এটা কি হবে বলতো? এ নাম্বার হবে, সামিহা লিখেছে কনফাইন্ড হবে, ইয়েস। তারপর বাট অ্যাট প্রেজেন্ট দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস, মানে বর্তমান কালে তারা আর ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, তারা আর বন্দি থাকে না টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস। তাহলে দে আর নো লঙ্গার ক্যাপটিভ মানে বন্দি থাকে টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস।
উইথ দ্য প্যাসেজ অফ টাইম মানে সময়ের ধারা বিবর্তনে দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড কি আছে দেখো তো, হ্যাভ বিন। তোমরা আমাকে বলো হ্যাভ বিন থাকা মানে কি? হ্যাভ বিন মানে হচ্ছে হ্যাভ বিনের পরে কি হবে? V3 হবে। হ্যাভ বিনের পরে কি হবে? V3 হবে। ডেভেলপড মানে সময়ের সাথে সাথে তাদের আউটলুক মানে পোশাক পরিচ্ছদ, দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ মেন অ্যান্ড উমেন আর ড্যাশ দেমসেলফ কি হবে? আর অ্যাডপ্টিং দেমসেলফ। দেখো আর আছে, আর মানে হলো দেখো মেয়ে এবং ছেলেরা কিন্তু এখনো নিজেদেরকে সময়ের সাথে সাথে কি করছে? অ্যাডপ্ট করে নিচ্ছে না? ধরো তুমি এখন গ্রামে থাকো, তুমি যখন শহরে আসবা, ভালো একটা কলেজে ভর্তি হবা, তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার যে ভাষায় কথা বলো, সেটা হচ্ছে একটা ফর্মাল ভাষা ব্যবহার করা, এটা ধীরে ধীরে চেঞ্জ করবা না? এটা কিন্তু কন্টিনিউয়াস। তো মানুষ এখনো নিজেকে চেঞ্জ করছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে হবে অ্যাডপ্টিং, অ্যাডপ্ট ভার্বের সাথে। টু দ্য চেঞ্জিং সোসাইটি বাই ড্যাশ এডুকেশন। দেখো তো শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এমন বোঝাচ্ছে। মনে রাখবা প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইন যুক্ত হয়। প্রিপোজিশন যদি থাকে তাহলে সবসময় ভার্বের সাথে, দেখো এত এত রুল শিখাচ্ছে, এই রুলস কিন্তু তুমি আগে জানতা না। কারা কারা জানতা যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি? সবাই এটা কমেন্টে লিখো। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশন। একজন লিখছে আর কেন হইলো? আরে ভাই, এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে তো আরই হয় রে বাবা। এটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা, তাহলে রিসিভিং হবে। কি হবে? রিসিভিং হবে। তাহলে বাই রিসিভিং এডুকেশন। কেন? বাইটা হচ্ছে প্রিপোজিশন। বাই রিসিভিং এডুকেশন দে আর ড্যাশ পাইলটস। দেখো আবার আর আছে, আর মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? তাহলে দে আর, তারা হচ্ছে, হওয়া মানে কি? বিকাম, বিকাম মানে হওয়া। তাহলে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড। দে আর working hand in hand with men in all Urdu programs. They are now able to prove their worth. হ্যাঁ, একজন লিখছে স্যার আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি সবসময় চেষ্টা করি ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার। আমি মনে করি সবার ধর্ম পালন করা উচিত। রাইট? আচ্ছা। দে দে ড্যাশ মাচ টু দ্য, দেখো দে মাচ টু দ্য ইকোনমি মানে অবদান রাখে। তাহলে কি হবে? কন্ট্রিবিউট। দে আর কন্ট্রিবিউটিং। দে আর এখনো অবদান রাখছে, এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। Now it has come to the realization of men that no development is possible by, এই দেখো by এর পরে আবার ভার্বের সাথে যুক্ত হয়েছে, by keeping half our preparation idle at home. পরীক্ষায় তোমাদের কিন্তু উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ আছে। এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর মধ্যে কিন্তু টেন্স আছে। উইথ ক্লুজ উইদাউট কোথা থেকে আছে? একজন লিখছে বক্সের ভিতরের অপশনগুলো তো আলাদা। আরে ভাই, বক্সের ভিতরের অপশন চেঞ্জ করে নিতে হবে। মনে রাখবা উইথ ক্লুজে সবসময় কি করতে হয়? এখানে যে ফর্ম দেওয়া থাকে সেই ফর্মগুলো বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। কি করতে হয়? হ্যাঁ, বাই অবশ্যই প্রিপোজিশন। একজন আবার বলে ভাই প্রিপোজিশন কিনা? কি বললা এটা? ভাই তো অবশ্যই প্রিপোজিশন। বাই হচ্ছে অবশ্যই প্রিপোজিশন। আচ্ছা, তোমাদেরকে আমি দেখালাম কি ধরনের প্রশ্ন আসে। এখন চলো আমরা একটু পাস্ট টেন্সটা একটু দেখে নিব। পাস্ট টেন্সটা একটু দেখে নিব, কারণ ফিউচার টেন্স তোমরা সবাই পারবা। আমি হচ্ছে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস খুব সহজ, ওটা দেখাবো না। শুধু পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখাবো। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এগুলা সোজা। আমি তোমাদেরকে শুধু পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস দেখাবো। কি দেখাবো? পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। একজন লিখছে যে নামাজের টাইম হয়ে গেল। ভাই আমি এটা জানি, বার হচ্ছে আমি আরো 5 মিনিট ক্লাস নিতে চাচ্ছি, কারণ হচ্ছে তোমাকে আমি না পড়ায় ক্লাসটা শেষ করে দিতে চাই না। আরো 5 মিনিট সময় দাও, তারপরে একবারে আমরা নামাজের বিরতি দিয়ে দেবো। আর 5 মিনিট মাত্র ক্লাস হবে। জাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝে নাও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো বুঝছো। প্রেজেন্টের সাথে পাস্টের ঝামেলা হচ্ছে আর কিচ্ছু পার্থক্য নাই। প্রেজেন্ট পারফেক্টের সাথে ক্ষেত্রে কি ছিল বলতো? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ছিল হ্যাজ বা হ্যাভ, ছিল কি ছিল না? প্লাস V3। এরকম শর্টকাট মনে রাখবা। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট আর কিচ্ছু না, হ্যাড হবে। কি হবে? হ্যাড হবে। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আর কিছু নতুন কিছু নাই। যেমন দেখো, এই দেখো হ্যাড প্লাস V3 হ্যাড রিচড, হ্যাড প্লাস V3 হ্যাড ইটেন। এই দেখো হ্যাড প্লাস গন, গো এন্ড গান। এই যে হ্যাড প্লাস ফিনিশড। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3। সবাই মুখস্থ করবো কিনা? সবাই আমরা মুখস্থ করে ফেলবো, হ্যাড প্লাস V3। আর কন্টিনিউয়াস মানে কি? দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। প্রেজেন্ট মনে রাখলে সব মনে রাখতে পারবা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি ছিল? হ্যাভ বা
হ্যাজ, তাই তো, এটার সাথে বিন যুক্ত ছিল প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে জাস্ট হ্যাড করে দিব, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন খেয়াল করো, এই দেখো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তোমরা এখন আমাকে বলো, এটা যদি একটা ছক দিয়ে দিই, একই ছকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, একটা ছকের মধ্যে যদি মুখস্থ করে ফেলা যায় তাহলে কেমন হয় বলো? একটা ছকের মধ্যে যদি মুখস্থ করে ফেলা যায় তাহলে কেমন হয়? সাখাওয়াত লিখছে, আমরা বলি এডুকেশন, আপনি এডুকেশন কেন বলেন? কারণ একটা ব্রিটিশ একটা আমেরিকান উচ্চারণ, দুটার একটা করলেই হবে। তুমি এডুকেশন বলো, ওটাও ভুল বলো না, দুটার একটা বললেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমি তোমাদের একটা ছক দিয়ে আচ্ছা, ছক দেওয়ার আগে তোমাদের 3টা পোল আমি সলভ করাবো। সবাই কমেন্টে দ্রুত আনসার করো। এটা কোন টেন্স হবে? বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য মুভি হ্যাড অলরেডি স্টার্টেড। এটা কোন টেন্স আছে? এটা কোন টেন্স আছে? এটা কোন টেন্স আছে বলো? ছক দিলে, ছক এখনই দিয়ে দিব, ছক এখনই দিয়ে দিব, ঠিক আছে? তার আগে এটা আনসার করো। অনেকে লিখছে এ, দেখো এখানে কিন্তু অলরেডি আছে, অলরেডি কি আছে? অলরেডি আছে। তাহলে আমি বলছিলাম যে অলরেডি থাকলে সবসময় পারফেক্ট হয়, অলরেডি থাকলে সবসময় কি হয়? পারফেক্ট হয়। তাহলে দেখো হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট। কিচ্ছু না ভাই, এ নাম্বার, ইয়েস। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি? হ্যাড বিন প্লাস ভি3, হ্যাড বিন প্লাস ভি3। তোমরা এখন আমারে কও হ্যাড বিন প্লাস ভি3 কই আছে? ভাই সব মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট বেসিকটা মুখস্থ রাখবা, তাইলেই তো হয়। হ্যাড বিন প্লাস ভি3 কই আছে বলো তো? এ নাম্বারে আছে, রাইট? এই যে হ্যাড বিন প্লাস ভার প্লাস, আচ্ছা সরি, ভার প্লাস আইএনজি হবে, আমি ভি3 আবেগে কই ফেলছি। যদি পারফেক্ট হতো তাহলে ভি3 হইতো, কন্টিনিউয়াস তো বলছে, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি। সো এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ওকে, লাস্ট ওয়ান, কোনটা পাস্ট পারফেক্ট টেন্স? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি ছিল? হ্যাড প্লাস ভি3, রাইট? পাস্ট পারফেক্ট, তাহলে দে হ্যাড অলরেডি লেফট হোয়েন আই কল্ড। এ নাম্বার, এটাও এ নাম্বার, রাইট? এটাও এ নাম্বার। ওকে, তাহলে লাস্টে একটা ছক তোমাদেরকে দেখাই, ফিউচার এরকম করে দেখে নিবা। এই যে তোমাদেরকে টেন্সের আমি 2টা চার্ট দিয়ে দিছি, এই চার্ট স্লাইডের মধ্যেই পাবা। খুব সুন্দর করে এই চার্টে দেওয়া আছে যে হচ্ছে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সব প্রেজেন্টের চার্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চার্ট। এরকম করে আবার পাস্ট টেন্সের আমি একটা চার্ট দিছি, আবার ফিউচার টেন্সেরও চার্ট দিছি। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এরকম করে দেওয়া আছে। বেস ফর্মগুলোও দিয়ে দিছি, কোনগুলার বেস ফর্ম সেম হয়, এটা মুখস্থ করবা। এটা সবাই মুখস্থ করবা, এটা মুখস্থ করবা। এই ভার্বগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, এই ভার্বগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। ওকে, আচ্ছা এইচডব্লিউ দিয়ে দিই, এইচডব্লিউ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, কারণ নামাজের সময় হয়ে গেছে তোমাদের। তো এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ সবাই স্ক্রিনশট তুলে নাও, নিয়ে লিখো স্ক্রিনশট ডান, তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিব, ঠিক আছে? সিঙ্গুলারের সাথে ওয়াজ আর প্লুরালের সাথে ওয়ার ব্যবহার করা হয় ভাইয়া, খুব বেসিক প্রশ্ন, ঠিক আছে? সবাই স্ক্রিনশট তুলে নাও, সবাই ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আর নো ইউর টিচার্সের ওইটা দেখে কেমন লাগছে তোমরা ইউটিউব চ্যানেলের ইয়েকে কমেন্ট করবা, ঠিক আছে? যে তোমরা এসএসসি 26। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।